বন্ধুরা, গরু নিয়ে বিপদে পড়েছে ভারত। ভারতের গরু ছাড়াই বাংলাদেশের কোরবানির হাট জমজমাট। এই বছর কোরবানির জন্য কোনো আমদানিকৃত বা সীমান্ত ঘেঁষা চোরাই গরুর কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে এই বছর পশুর চাহিদা দাঁড়াবে 1,25,00,000, যার মধ্যে গরু ও মহিষ মিলে 60 লাখের বেশি গবাদি পশু সরবরাহ করা হবে শতভাগ দেশীয় উৎস থেকে, অর্থাৎ আমদানি করা হবে না এবং গরু সীমান্ত ঘেঁষা নির্ভরতা শূন্য হবে। এই মুহূর্তে গরুর বাজারে ভারতের অবস্থান একেবারে নেই বললেই চলে। অথচ 1 বছর আগেই ভারতের সঙ্গে বাংলাদেশের ঈদের গরুর বাজার ছিল অনেক বেশি। এমনভাবে ব্যবসা জড়িয়েছিল যেন একটির শ্বাস বন্ধ হলে অন্যটির জীবন শেষ। বিশেষ করে 2000 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্রতিদিন গড়ে 2 থেকে 5,000 গরু ভারত থেকে চোরাচালান হতো। 2009 সালে ভারতের নিজস্ব সংসদীয় রিপোর্টে স্বীকার করা হয় বছরে 17 লক্ষ গরু চোরাপথে বাংলাদেশে প্রবেশ করে। এই গরু চোরাচালানের সিন্ডিকেট গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর নেটওয়ার্কের মাধ্যমে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, পশু ব্যবসায়িক চক্র, স্থানীয় রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তি এবং বাংলাদেশি কিছু অসাধু দালালদের মাধ্যমে কোরবানির ঈদের 2 থেকে 3 মাস আগে থেকেই শুরু হতো এই প্রবাহ। কোনো রপ্তানি অনুমতি ছাড়াই গরুগুলো বাংলাদেশে ঢুকত। বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে দিয়ে প্রতিদিন হাজার হাজার গরু ঢুকত দেশের বাজারে। এতে করে দেশীয় গরুর উৎপাদন একেবারে ভেঙে পড়ত। বাংলাদেশের গরু খামারিরা নিরুৎসাহিত হতো আর ভারতের ব্যবসায়ীরা কোটিপতি হতো। 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আনুষ্ঠানিকভাবে গরু পাচার বন্ধের নির্দেশ দিলেও বাস্তবে তা আরও ঘনীভূত হয়ে ওঠে। এ সময় বিএসএফ সদস্যদের বিরুদ্ধে একাধিক তদন্ত হয়, যেখানে চোরাচালানের জন্য অর্থ গ্রহণের প্রমাণ মিলে। পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ত্রিপুরা এই অঞ্চলগুলো গরু পাচারের মূল হটস্পট হয়ে দাঁড়ায়। ভারতে ঈদের মৌসুমকে ঘিরে পশু ব্যবসায়ী একটি সিজনাল লুটপাটে পরিণত হয়। একটি রিপোর্ট অনুযায়ী 2010 সাল থেকে 2018 সালের মধ্যে চোরাই গরু থেকে ভারতীয় ব্যবসায়ীরা প্রতি বছরে 3,500 কোটি টাকা থেকে 4,000 কোটি টাকা পর্যন্ত লাভ করেছে। অথচ এর 1 টাকাও বাংলাদেশ থেকে যায়নি। 2018 সালের পর বাংলাদেশ সরকার এই পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ গ্রহণ করে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়, বিজিবিকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করা হয়, সীমান্তে অতিরিক্ত চৌকি বসানো হয় এবং গরুর ট্রাক ধরার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়। একই সঙ্গে শুরু হয় দেশীয় গরু উৎপাদনে কৃষকদের প্রণোদনা প্রদান। প্রাণী সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং বেসরকারি খামার মালিকদের সমন্বয়ে গরু উৎপাদনের নতুন যুগ সূচিত হয়। ফলাফল আসে খুবই দ্রুত। 2020 সালে দেশে কোরবানির গরুর জন্য চাহিদা ছিল মোট 1 কোটি, যার মধ্যে দেশীয় উৎস থেকে আসে 85 লক্ষ গরু। 2023 সালে সেই সংখ্যা দাঁড়ায় 1,18,00,000। 2024 সালে এসে গরু এবং মহিষ মিলিয়ে দেশীয় উৎপাদন গিয়ে দাঁড়ায় 1,20,00,000 মতো। আর 2025 সালে বাংলাদেশ গরু উৎপাদনে পরিণত হয়েছে পুরোপুরি দেশীয় নির্ভর। এই বাস্তবতা ভারতের জন্য একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ধস। কারণ গরু শুধুমাত্র পশু ছিল না, এটি ছিল একটি বাণিজ্যিক অস্ত্র। ঈদের সময় ভারত এই গরু নিয়ে বাংলাদেশকে চাপে রাখত। একদিকে দান দেখানোর ভান, অন্যদিকে চোরাই সিন্ডিকেট আয় দিয়ে গড়ে উঠত ভারতীয় সীমান্ত রাজনীতির অর্থনৈতিক অর্থভাণ্ডার। কিন্তু 2025 সালে এসে সেই খেলা ভেঙে গিয়েছে। চট্টগ্রাম, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, চুয়াডাঙ্গা সহ দেশের 30টির বেশি জেলায় এখন খামার ভিত্তিক গরু উৎপাদন হচ্ছে। লক্ষ লক্ষ কৃষক আজ নিজের খামারে উৎপাদন করা গরু অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছেন। ডিজিটাল হাট থেকে শুরু করে কোরবানির পশুর অনলাইন স্বাস্থ্য সার্টিফিকেট পর্যন্ত সবকিছুর ব্যবস্থাপনা এখন দেশেই। বাংলাদেশে ভারতের গরুর কোনো স্থান নেই। বাংলাদেশের এই গরু উৎপাদন ক্ষমতা শুধুমাত্র অভ্যন্তরীণ চাহিদা পূরণে সীমাবদ্ধ নেই, বরঞ্চ এটি এখন রপ্তানিযোগ্য খাতে রূপ নিচ্ছে। সরকার ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে পশু রপ্তানির প্রাথমিক পরিকল্পনা শুরু করেছে। আফ্রিকার কয়েকটি দেশ, মধ্যপ্রাচ্য, এমনকি মালয়েশিয়া থেকে আগ্রহ এসেছে বাংলাদেশের গরু আমদানিতে। এদিকে ভারতের গরু ব্যবসা চরম ধসের মুখে। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বিহারে এখন হাজার হাজার গরু বিক্রি না হওয়ায় কৃষকরা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 2025 সালে বাংলাদেশে গরু না ঢুকতে পারায় তাদের বাজার দাঁড়িয়েছে অলস। অনেক ব্যবসায়ী কোরবানির পশুর হাট বসিয়ে রেখেও এখন তারা লোকসান গুনছেন। সীমান্তে এখন আগের মতো গরু পাচারের রুট নেই, দালালদের নেটওয়ার্ক ভেঙে পড়েছে আর বিএসএফের ওপরে নজরদারি আরও টাইট হয়ে গিয়েছে। এটি ভারতের জন্য কূটনৈতিক ব্যর্থতার প্রতীক। দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক প্রভাব খাটানোর ক্ষেত্রে
মোদী সরকার বহুবার অদৃশ্য চাপ হিসেবে গরু চোরাচালানের অভিযোগ এসেছে। এবার বাংলাদেশ এই পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। 2025 সালের কুরবানিতে ভারতের গরুর প্রবেশ একেবারে শূন্যের কোঠায় নেমে চলে এসেছে। এর কারণে দেশের অভ্যন্তরীণে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে সেটি এখন আর শুধু সীমান্তবর্তী এলাকার ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতের জাতীয় রাজনীতিতে এই ঘটনাটি একটি নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে। বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং আসাম এই 4 রাজ্যে গরু নির্ভর কৃষি ও পশু খাত এখন কার্যত অচল হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ গরু বিক্রি না হওয়ায় স্থানীয় বাজারে পশুর দাম অর্ধেকে নেমে এসেছে। ভারতের অনেক খামার বন্ধ হয়ে গিয়েছে এবং হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম যেমন আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস এবং দৈনিক ভাস্করের রিপোর্ট অনুযায়ী শুধু পশ্চিমবঙ্গে 2024 সালের কুরবানির গরু বাংলাদেশে রপ্তানি করতে না পারায় গরু খাতে ক্ষতির পরিমাণ গিয়েছিল 8,000 কোটি রুপি। এবার 2025 সালে পরিস্থিতি আরও খারাপ, কারণ বাংলাদেশ গরু আমদানির দরজা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং চোরা পথগুলো কার্যত অকার্যকর হয়ে গিয়েছে, যার ফলে এবছর পশ্চিমবঙ্গে 35 লক্ষ গরু অতিরিক্ত হয়ে গিয়েছে। এই গরুগুলো খাওয়ানোর মতো কোনো লোক নেই। এই পরিস্থিতিতে গরু ব্যবসায়ী ইউনিয়নগুলো বিজেপি সরকারকে দোষারোপ করছে, কারণ নরেন্দ্র মোদী সরকার 2014 সাল থেকে গরু প্রোটেকশন নীতির নামে একটি গরু হত্যা নিষিদ্ধ করে রেখেছে। অন্যদিকে বাংলাদেশের বাজারে গরু চোরাপথে যাওয়ার সুযোগও বন্ধ করে দিয়েছে, যার ফলে একটি বৃহৎ খাত এখন চেপে পড়েছে সরকারের খাদে। এই অর্থনৈতিক ধ্বংসের পাশাপাশি সীমান্ত রাজনীতিতেও ভয়ানক চাপে পড়েছে ভারত, কারণ বাংলাদেশের গরু পাচারের সঙ্গে যুক্ত সীমান্ত এলাকার বিএসএফ বছরের পর বছর ধরে এই সিন্ডিকেটের উপরে নির্ভর করত। সীমান্তে টাকার লেনদেনের মাধ্যমে ট্রাক পার করানো, জাল কাগজে পশু চালান তৈরি, এমনকি লোকাল প্রশাসনের সঙ্গে চুক্তি করে কোটি কোটি টাকার ব্যবসা করত বিএসএফরা। এই সিন্ডিকেট এখন চূড়ান্তভাবে ভেঙে পড়েছে, যার ফলে সীমান্তে দুর্নীতি নিয়ন্ত্রণ হারিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির ওপরে চাপ বাড়ছে। ভারতের সংসদে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের মতো একটি ছোট দেশ তাদের কোরবানির বাজারে পুরোপুরি স্বনির্ভর হতে পারল, আর এদিকে ভারতের পশু খাত ধসে পড়ল কেন? এই সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকার প্রকাশ্যে কিছু না বললেও নীতিগতভাবে ব্যাকফুটে চলে গিয়েছে। অন্যদিকে বাংলাদেশের কঠোর অবস্থানের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসা পেয়েছে। জাতিসংঘের ফাও এবং আন্তর্জাতিক পশু সংস্থা তারা বলছে, বাংলাদেশ যদি আগামী 2 বছরে পশুর মান নিয়ন্ত্রণে সফল হয় তাহলে এশিয়ার গরুর রপ্তানির বাজারে নতুন শক্তি হয়ে উঠতে পারে। চীন, মালয়েশিয়া, ওমান, সৌদি আরব সহ একাধিক দেশ বাংলাদেশের পশু খামার খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে 2টি রপ্তানি চুক্তি স্বাক্ষর হয়েছে, যেখানে বলা হয়েছে 2026 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার 1 নম্বর গরু রপ্তানিকারক হতে চায়। আর ভারতের ব্যবসায়িক মহল এই বাস্তবতায় ক্ষুব্ধ। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স একটি বিবৃতিতে বলেছে, বাংলাদেশের বাজারে প্রবেশ না পেয়ে আমাদের কৃষকেরা পথে বসে গিয়েছে। পশু খাতকে রক্ষা করতে হলে দ্রুত কূটনৈতিক সমঝোতা দরকার, অথচ বাংলাদেশ এখন সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন। 2023 সাল থেকে শুরু করে সীমান্ত এলাকায় বিজেপির হাতে অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি যেমন ইলেকট্রনিক সেন্সর, ড্রোন পর্যবেক্ষণ, হাইটেক কন্ট্রোল টাওয়ার, এইসব সংযোজনের ফলে গরু পাচার এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। শুধুমাত্র 2024 সালে 7,000-এর বেশি গরু ফেরত পাঠানো হয়েছে সীমান্তে, যেগুলো বাংলাদেশে চোরাই পথে প্রবেশ করতে চেয়েছিল। এ অবস্থায় ভারতীয় সিন্ডিকেট পুরোপুরি ভেঙে পড়েছে। অন্যদিকে দেশের ভেতরে অনলাইন গরুর হাট থেকে শুরু করে ডিজিটাল স্বাস্থ্য সার্টিফিকেট, পশুর ওজন যাচাই ও মোবাইল অ্যাপে পশু কেনাবেচা চালু করে বাংলাদেশ এমন একটি বাজার তৈরি করেছে যা অত্যন্ত আধুনিক এবং প্রতিযোগিতামূলক। আগে যারা বলতো ভারতের গরু ছাড়া বাংলাদেশের কুরবানির ঈদ হয় না, তারাই কিন্তু এখন বাংলাদেশের মাঠে নেই। 2025 সালের কুরবানিতে ভারতীয় গরু নিষিদ্ধ করে বাংলাদেশের অভ্যন্তরীণ উৎপাদন এবং বাজারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পেয়েছে, কারণ যে বাজার ভারতের হাতের মুঠোয় ছিল সেই বাজার এখন তাদের জন্য বন্ধ। বরং বাংলাদেশ সেই বাজার থেকেই তৈরি করেছে একটি রপ্তানিমুখী শিল্প, যেটি আগামী 5 বছরে দক্ষিণ এশিয়ার পশু বাণিজ্যের চেহারা পাল্টে দিতে পারে। বাংলাদেশ 2027 সালের মধ্যে অন্তত 15টি দেশকে গবাদি পশুর রপ্তানি করতে চায়। ইতিমধ্যে চট্টগ্রাম, মংলা এবং পদ্মা সেতু অঞ্চল ঘিরে গরু প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণ শুরু হয়েছে।
আন্তর্জাতিক মানের হালাল মাংস প্রক্রিয়াজাত করে সেগুলো বিদেশে রপ্তানি করার চুক্তির কথা চলছে। ট্রেড বিশেষজ্ঞরা বলছেন, যদি বাংলাদেশ গরুর বাজার উন্নতি করতে পারে তাহলে বছরে এই খাত থেকে $500 মিলিয়ন বেশি আয় করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।